ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আমি প্রদ্যুৎ। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 12। কোষে দেখি 12-এ কি আছে দেখো, এখানে মিশ্রণের অঙ্ক দেয়া রয়েছে। তো আজকে আমি তোমাদের করাবো 1, 2, 3 এবং 4 নম্বর দাগের এই 4টি অঙ্ক। প্রত্যেকটা আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা 1 নম্বর দাগ থেকে শুরু করব। কি বলছে দেখো, 1 নম্বর দাগে বলছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসাব করে লিখি। তো দেখো অঙ্কটা তাহলে আমরা একটু ছবির সাহায্যে আগে বুঝে নিই, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এখানে কি বলেছে, 36 লিটার ডেটল জল তৈরি করলাম, মানে ডেটল এবং জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে, যেটা নাকি ডেটল জল। এরকম ডেটল জল তোমরা নিশ্চয়ই জানো, জলে ডেটল মিশিয়ে ডেটল জল তৈরি করা হয়। তো এখানে কি বলছে, জল ও ডেটলের পরিমাণের অনুপাত কি বলছে, 5:1। তাহলে দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি, যেখানে জলের পরিমাণ দেখো বেশি, জল আগে আছে পরে ডেটল আছে, মানে জল 5 আর ডেটল হচ্ছে কত, 1। তাহলে এই প্রথম পাত্রে ধরো এই জায়গাটা আমি এটা বললাম, এটা হচ্ছে জল, ঠিক আছে, জল। আর উপরের ধরো এতটা, এটা হচ্ছে ডেটল, এইটা হচ্ছে ডেটল। তাহলে জল কতটা, জল হচ্ছে দেখো, জল আগে আছে পরে ডেটল আছে, মানে জলের পরিমাণ হচ্ছে 5, অর্থাৎ এইটুকু হচ্ছে 5, আর উপরের এইটুকু হচ্ছে 1। বুঝতে পেরেছো আশা করি। তাহলে জলের ভাগ হচ্ছে 5 ভাগ এবং ডেটলের অংশ হচ্ছে 1 ভাগ। তাহলে এটা হচ্ছে প্রথম পাত্র। এবারে কি বলছে, ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। এবারে আর একটা দ্বিতীয় পাত্র আমি এখানে এঁকেছি, দেখো এখানে জল এবং ডেটল, এখানে আরো কি বলছে যে ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে, এখানে আরো কিছু ডেটল মেশানো হচ্ছে। সেই ডেটলের মেশানোর ফলে যে নতুন একটা অনুপাত তৈরি হচ্ছে, জল এবং ডেটলের যে নতুন অনুপাত তৈরি হচ্ছে, সেটা কত হচ্ছে, বলছে 3:1। তাহলে ধরো এখানে এইটা হচ্ছে জল, নিচের অংশটা, আর উপরেরটা যদি আমি ডেটল করি, ধরো এইটুকু হচ্ছে ডেটল, তাহলে জলের অংশ বলছে 3 হবে সেই ক্ষেত্রে, আর ডেটলের অংশ হবে 1। সেই যে নতুন অনুপাত হবে 3:1, আর এই অনুপাতটা কত হচ্ছে, 5:1। তো এই যে হচ্ছে টোটাল যে বিষয়টা ঘটবে, সেটা আমি ছবির সাহায্যে বোঝালাম। এবারে আমাদের পুরো বিষয়টা একসঙ্গে ভাবার দরকার নেই। প্রথমে আমরা যে কোনো অঙ্ক করতে গিয়ে ছোট ছোট করে ভাববো, তাতে অঙ্ক করতে আমাদের সুবিধে হবে। তাহলে প্রথমে আমরা দেখব, প্রথম যে পাত্রে জল এবং ডেটলের যে অংশটা ছিল, তার যে অনুপাতটা ছিল, সেটা ছিল দেখো 5:1। তাহলে 5:1 এর মধ্যে কতটা জল এবং কতটা ডেটল কিন্তু আমরা পেতে পারি। কি করে পেতে পারি, কারণ মোট যে ডেটল জলের পরিমাণ দেখো এখানে বলে দিয়েছে 36 লিটার। তাহলে 36 লিটারের মধ্যে কতটা জল আছে এবং কতটা ডেটল আছে, এই যে অনুপাত আছে সেখান থেকেই কিন্তু আমরা হিসেব নিকেশ করে বের করে নিতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে 1 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। প্রথমেই আমরা লিখবো এইভাবে যে ডেটল জলে, কারণ যে মিশ্রণটা এখানে আমি বলছি সেটা কি মিশ্রণ, না ডেটল জল। বুঝতে পেরেছো? মিশ্রণটার নামই হচ্ছে ডেটল জল। জল এবং ডেটলের একসঙ্গে মিশ্রণকে ডেটল জল বলছে। তাহলে ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত কত, দেখো লিখছি জল ও ডেটলের পরিমাণের অনুপাত। জল ও ডেটলের পরিমাণের অনুপাত কত বলে দিয়েছে, 5:1। দেখো লিখছি 5:1, যেটা আমি ছবিতে দেখিয়েছি। 5 ভাগ জল 1 ভাগ ডেটল মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করা হয়েছে, তাকে বলা হচ্ছে ডেটল জল। ঠিক আছে, তাহলে এই যে 5:1 লিখেছি, এখানে একটা অতএব চিহ্ন দেবে। এই 5 আর 1 যোগ করে আমরা কত পাচ্ছি বলো দেখি, 6 পাচ্ছি। এইটা কেন করলাম, ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গাটা। এই যে 5 আর 1 যোগ করলাম, সে যোগ করে আমরা 6 পাচ্ছি। এই মোট ভাগ যদি 6 হয়, তার মধ্যে 5 ভাগ হচ্ছে কি, জল, এবং 6 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে কি, ডেটল।
অর্থাৎ এই যে ডেটল জল যে মিশ্রণটা পাচ্ছি আমরা, সেই ডেটল জলের মধ্যে জলের আনুপাতিক ভাগ আর কত, 6 ভাগের মধ্যে 5 ভাগ, এবং ডেটলের আনুপাতিক ভাগ আর কত, 6 ভাগের মধ্যে 1 ভাগ। বুঝতে পেরেছো? তাহলে আমরা আনুপাতিক ভাগ আর কথাটা না লিখেও সরাসরি জল এবং ডেটলের পরিমাণটা এইভাবে লিখে বের করতে পারি। দেখো লিখছি, অতএব ডেটল জলে জলের পরিমাণ, ডেটল জলে জলের পরিমাণ, দেখো ডেটল জলে জলের পরিমাণ তাহলে কত না, আমার টোটাল ডেটল জল কতটা, টোটাল ডেটল জল হচ্ছে 36 লিটার। তাহলে এখানটায় লিখবো 36 লিটার এর, 36 লিটারের জলের পরিমাণ যেহেতু বের করছি, তাহলে জলের ভাগ কত, 6 ভাগের মধ্যে কত, 5 ভাগ, কারণ জলটা আগে আছে পরে ডেটল আছে, মানে জলের অংশ হচ্ছে 5 আর ডেটলের অংশ কত, 1। তাহলে জলের পরিমাণ হচ্ছে 6 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 36 লিটারের মধ্যে 5/6 অংশ। দেখো ভালো করে বুঝতে পারছো কিনা, কি ডেটল জলে, ডেটল জল হচ্ছে মিশ্রণটা, সেই ডেটল জলে জলের পরিমাণ কত না 36 লিটারের 5/6 অংশ, কারণ 36 লিটার হচ্ছে মোট ডেটল জলের পরিমাণ, তার মধ্যে জলের পরিমাণ হচ্ছে 6 ভাগের মধ্যে 5 ভাগ, সেই জন্য এই যে 5/6 অংশ লিখেছি। বুঝতে পেরেছো? তাহলে 36 লিটার এর মানে গুণ, তাহলে 36 গুণ 5/6 লিখতে পারি আমরা। বুঝতে পেরেছো? এভাবে লিখে লিখে করলে তোমরা নিজেও ভালো করে বুঝতে পারবে। আচ্ছা দেখো এবারে তাহলে 6 আর 36 যদি কাটি, 6×6 36, তাহলে কত হচ্ছে বলো দেখি, 5×6 30 লিটার। তাহলে কি পেলাম, 36 লিটারের 5/6 অংশ মানে হচ্ছে 30 লিটার। এই যে 30 লিটার, এটা কি জলের পরিমাণ পেলাম। ঠিক একই রকম ভাবে আমরা ডেটলের পরিমাণটাও পাবো। তাহলে আমরা লিখি, অতএব ডেটল জলে, দেখো ডেটলের পরিমাণ, ডেটলের পরিমাণ কত, ঠিক একই রকম ভাবে লিখবো, মোট তো 36 লিটার ডেটল জলটা, তাই না? তাহলে 36 লিটারের কত অংশ, 6 ভাগের মধ্যে 5 ভাগ ছিল জল, আর 6 ভাগের মধ্যে 1 ভাগ কত, ডেটল, তাহলে 1/6 অংশ। বুঝতে পেরেছো? তাহলে দেখো, তাহলে 36 লিটারের, এর মানে হচ্ছে গুণ, তাহলে 36 গুণ 1/6, 6 আর 36 কাটলে 6×6 36, মানে 6 লিটার। ঠিক আছে? তাহলে 6 লিটার কি পেলাম, 6 লিটার পেলাম ডেটল, এবং 30 লিটার পেলাম কি, জল। কোথায় ছিল, এই যে প্রথম যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণের আনুপাতিক ভাগাহার হচ্ছে জলের জন্য 30 লিটার এবং ডেটলের জন্য 6 লিটার। এইবারে দ্বিতীয় অংশটায় যাই। দ্বিতীয় অংশে কি বলছে, ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। এই যে দ্বিতীয় যে পাত্রটার ছবি আমি এঁকেছি, সেখানে এখানে কি মেশানো হচ্ছে, ডেটল মেশানো হচ্ছে। এই যে তীর চিহ্ন দিয়েছি, ডেটল মেশানো হচ্ছে। ডেটল মেশানো হচ্ছে কতটা, কতটা তো আমরা জানি না, তাহলে এটাকে আমরা কি ধরে নেবো বলতো, এক্স ধরে নেবো। বুঝতে পেরেছো? মেশানোর ফলে কি হবে, জলের পরিমাণ, জলের আনুপাতিক ভাগাহার 3 হবে এবং ডেটলের আনুপাতিক ভাগাহার হবে 1, অর্থাৎ অনুপাতটা হবে 3:1। বুঝতে পেরেছো? তাহলে আমরা কতটা ডেটল মেশাচ্ছি সেটা কত ধরে নিচ্ছি বলো, যেহেতু জানি না সেটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে আমরা লিখবো এইভাবে, ধরি এক্স লিটার ডেটল মেশাতে হবে, ডেটল মেশাতে হবে। ঠিক আছে? অতএব শর্তানুযায়ী, শর্তানুযায়ী লিখতে পারো, শর্তানুসারে লিখতে পারো, প্রশ্নানুযায়ী লিখতে পারো, বা প্রশ্নানুসারে লিখতে পারো, যা খুশি। ঠিক আছে? শর্তানুযায়ী, শর্তানুযায়ী কি আমরা লিখতে পারি, ভালো করে বোঝার চেষ্টা করো। আমার ডেটল কতটা ছিল, দেখো ডেটল ছিল কতটা, ডেটল ছিল 6 লিটার, আর জল কতটা ছিল, জল ছিল 30 লিটার। তাহলে 30 লিটার জল তো 30 লিটারই থাকবে, তাহলে নতুন অনুপাতটা কত হবে, 30, অনুপাত চিহ্ন দেবো বা 30 বলবো, 30 কত, 6 এর সঙ্গে কত মেশাচ্ছি, এক্স লিটার ডেটল মেশাচ্ছি, তাহলে 6 + x। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে 30 লিটার জল তো 30 লিটারই থাকবে,
6 লিটার ডেটল ছিল, তার সঙ্গে x লিটার মেশাচ্ছি, সেই জন্য 6 + x করলাম। ঠিক আছে, সমান দিয়ে লিখবো, দেখো জলের অনুপাত কত দাঁড়াচ্ছে নতুন পাত্রে বা নতুন মিশ্রণে জলের পরিমাণ দাঁড়াচ্ছে 3 আর ডেটলের পরিমাণ দাঁড়াচ্ছে 1, তাই না? তাহলে আমরা এখানটায় জলের জায়গায় লিখবো 3 আর ডেটলের জায়গায় লিখবো কত, 1। বুঝতে পেরেছো? প্রথম ভাগ হচ্ছে জল, সেই জন্য প্রথম হচ্ছে জলের 3 ভাগ, আর পরেরটা হচ্ছে ডেটলের, সেই জন্য পরের অনুপাতের যে অংশ সেটা হচ্ছে ডেটলের অংশ। বুঝতে পেরেছো? তাহলে এই যে শর্তানুযায়ী কিন্তু আমরা এটা লিখতে পারি যে নতুন যে মিশ্রণ, সেই মিশ্রণে জলের পরিমাণ 30, ডেটলটা 6 ছিল, তার সঙ্গে x মিশিয়ে দিয়েছি। এই যে মেশানোর ফলে নতুন যে অনুপাতটা তৈরি হয়েছে, সেই অনুপাতটা কত হয়েছে না 3 ভাগ জল 1 ভাগ ডেটল হয়েছে, অর্থাৎ 3:1 হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এই শর্তটা আমরা কিন্তু সমাধানের মাধ্যমে কিন্তু সহজেই x এর মানটা এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা বা লিখবো বা অর লিখতে পারি। এই অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি, তাহলে 30 আর নিচে লিখতে পারি কি 6 + x, আর এখানে লিখবো ডান দিকে 3/1। এবারে একে আমরা কি করব না কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কি হবে বলো, এই 6 + x কে 3 দিয়ে গুণ করব। তাহলে এইভাবে করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। সরাসরি গুণ করেও কিন্তু লেখা যায় এখানে, কিন্তু আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। দেখো 3 এর সঙ্গে 6 + x কে আমরা গুণ করে দেবো পরের লাইনে, আর 30 এর সঙ্গে 1 গুণ করলে 30ই হয়, সরাসরি লিখে দিলাম এটা। ঠিক আছে, বা দেখো 3 আর 6 গুণ করলে 3 × 6 = 18, যোগ চিহ্ন দিলাম এখানে, 3 আর x গুণ করলে কত 3x সমান কত হচ্ছে 30। বা দেখো এবারে এই যে 3x টাকে রেখে দিয়ে, কারণ x এর মানটা যেহেতু আমরা বের করব, 3x টাকে রেখে দিয়ে 18টাকে বা 18টাকে আমরা কি করব, সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে যাব। সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে কি করতে হবে না আমাদের চিহ্ন উল্টে যায়, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়। তাহলে এই 18-র আগে কিছু নেই মানে কি আছে, যোগ আছে, তাহলে ওদিকে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 3x টাকে রাখলাম, ওদিকে ছিল কত 30 ছিল, +18টা ওদিকে গেলে কি হবে বলো, -18 হয়ে যাবে। আমি কি বলেছিলাম যে চিহ্ন উল্টে যাবে, সেই জন্য -18 হলো। আচ্ছা, বা 3x সমান আমরা লিখতে পারি কত, দেখো বিয়োগ করে লিখবো, 8 এর কয় দাও, শূন্যকে 10 ধরবো, 8 এর কয় দাও 10, 2 দাও 10, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 এর কয় দাও 3, 1 দাও 3, তাহলে 12 হচ্ছে। অতএব আমরা x সমান কি লিখবো, এবারে দেখো x এর সঙ্গে এই 3টা কিসের সম্পর্কে আছে, গুণের সম্পর্কে আছে না, ওই জন্যই তো 3x হয়েছে। তাহলে গুণের সম্পর্কে আছে, 3টাকে যদি আমি ওদিকে নিয়ে চলে যাই, তাহলে গুণের সম্পর্কে থাকলে ওদিকে গেলে কি হবে, অর্থাৎ উল্টে যাবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে যাওয়া মানে ওদিকে ছিল কত 12 ছিল, ভাগ হলে 3টা কি হয়ে যাবে 12-র নিচে চলে যাবে, তাই তো? আচ্ছা, এবারে আমরা যদি কাটাকুটি করি, 3 × 4 = 12, অর্থাৎ x এর মান পেলাম কত 4। এবারে x এর মানটা যে 4 পেলাম, x সমান আমরা কি ধরে নিয়েছিলাম, x লিটার ধরি, x লিটার ডেটল মেশাতে হবে। এখানে জানতে চেয়েছিল কত লিটার ডেটল মেশাতে হবে, সেটাই দেখো প্রশ্নে কি বলছে, আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। তাহলে 3:1 হবে ধরে নিয়ে আমরা x লিটার ডেটল মেশাতে হবে ধরে নিয়েছিলাম। তাহলে x এর মান পেলাম আমরা কত 4, অর্থাৎ এখানে যেহেতু সব লিটারে আছে এর এককটা হবে 4 লিটার। তাহলে কত লিটার ডেটল মেশাতে হবে বলো, 4 লিটার ডেটল মেশাতে হবে। তাহলে আমি এখানটায় উত্তর হিসাবে লিখবো, অতএব আর 4 লিটার ডেটল মেশাতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল কিন্তু উত্তর। এবার দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত বলে দিয়েছে, 5:2। এই ধরনের 28 কিলোগ্রাম বা কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে দেখি। তো বিষয়টা যদি আমি ছবি এঁকে একটু দেখাই তাহলে এরকম হবে। দেখো আমি ছবি এঁকে দেখাচ্ছি। ধরো তোমরা জানো পিতল তামা এবং দস্তার মিশ্রণের ফলে পিতল তৈরি হয়, তাই না? তো ধরো এইটা হচ্ছে সেই পিতল।
ঠিক আছে, তো পিতলে তামা এবং দস্তার পরিমাণের অনুপাত কত বলে দিয়েছে দেখো, তামার ভাগ হচ্ছে 5 এবং পিতল হচ্ছে 2। ধরো এইটা হচ্ছে তামা আর এইটা হচ্ছে দস্তা। ঠিক আছে, তামার পরিমাণ কত বলে দিয়েছে, তামার পরিমাণ হচ্ছে দেখো 5 আর দস্তা হচ্ছে 2। তাহলে এইটুকু হচ্ছে 5 আর এইটুকু হচ্ছে 2। বুঝতে পেরেছো? অর্থাৎ 5:2 আকার অনুপাতে আছে। এবারে বলছে এখান থেকে সেকেন্ড লাইনটা দেখো কি বলছে, যে পিতলে 4 কিলোগ্রাম তামা মেশাচ্ছে, তার ফলে তামা দস্তার পরিমাণের অনুপাত কত হবে। তো এখানে কি করছে, আর একটা পিতল বানাচ্ছে, এর সঙ্গেই কি মিশিয়ে না তামা, এই দেখো তামা মিশিয়ে কত কিলোগ্রাম তামা মেশাচ্ছে, এখানে তামা মেশাচ্ছে, দেখো আমি এখানটায় লিখছি তামা মেশাচ্ছে 4 কিগ্রা, 4 কিগ্রা তামা মেশাচ্ছে কোথায়, এখানে। তার ফলে তামা আর দস্তা যে নতুন অনুপাত, সেই অনুপাতটা কত হবে। বুঝতে পেরেছো? অনুপাতটা কত হবে সেটাই হচ্ছে জানতে চেয়েছে। বুঝতে পেরেছো? তাহলে সেকেন্ড বিষয়টা বা পরের বিষয়টা আমাদের জানার কোনো প্রয়োজন নেই। অঙ্ক সবসময় ছোট ছোট করে ভাবতে হয়, তাতে বুঝতে সুবিধে হয়, অঙ্ক করতে সুবিধে হয়। তো আমরা প্রথম বিষয়টা আগে দেখব। দেখো, তো এই প্রথম বিষয়টাতে দেখতে পাচ্ছি যে আমাদের যে পিতলের যে পরিমাণ, সেটা পরিমাণটা কি বা তার ওজনটা কত না 28 কেজি বা 28 কিগ্রা। ঠিক আছে, তার মধ্যে এই যে পিতলটা হচ্ছে কত, 28 কিগ্রা। তো এই যে পিতলটা আছে, এই পিতলে তামার পরিমাণ কত 5 আর দস্তার পরিমাণ কত 2। তাহলে এখান থেকে আমি কিন্তু 28 কেজির মধ্যে কতটা তামা কতটা দস্তা কিন্তু সহজেই বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে লিখবো কি, লিখবে এভাবে, পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যেটা বলে দিয়েছে সেটাই লিখবো। দেখো লিখছি, পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত। ঠিক আছে, পরিমাণের অনুপাত কত বলো, পিতলের তামা ও দস্তার পরিমাণের অনুপাত বলে দিচ্ছে 5:2, 5:2। এবার এই 5:2 এটাকে আমরা এইভাবে লিখবো অতএব চিহ্ন দিয়ে, অতএব 5 + 2 = কত, 7। তাই না? এটা কেন করলাম, এর আগের অঙ্কের ক্ষেত্রেও বলেছি যে এই যে 7 লিখলাম, 5 আর 2 এর যোগফল হচ্ছে 7, তার মানে এই 7 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে কি তামা এবং 7 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে কি দস্তা। বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখবো অতএব মোট আমার তামা এবং এই পিতলের যে পরিমাণ সেটা কত, 28 কেজি বা 28 কিগ্রা। তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে 28 কিগ্রা পিতলে তামার পরিমাণ, তামার পরিমাণ কত, দেখো তামার পরিমাণ হচ্ছে 5 ভাগ, কত ভাগের মধ্যে, 7 ভাগের মধ্যে, অর্থাৎ তামার আনুপাতিক ভাগার কত, 5/7। বুঝতে পেরেছো, 5/7। এবারে মোট পিতলের পরিমাণ কত, মোট পিতলের পরিমাণ হচ্ছে 28 কিগ্রা। তাহলে 28 কিগ্রা পিতলের তামার পরিমাণ আমরা কত লিখবো, 28 কিগ্রার 5/7 অংশ। দেখো বুঝতে পারলে কিনা, যে 28 কেজি তো মোট, তাহলে 28 কিগ্রার বা 28 কিলোগ্রামের এর মানে হচ্ছে গুণ কত, 7 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে কি তামা। বুঝতে পেরেছো? তাহলে আমরা কিভাবে লিখবো এটাকে, 28 কিগ্রা এর অর্থাৎ গুণ 5/7 অর্থাৎ 5/7। এবার 7 আর 28 যদি কাটি তাহলে 4×7 = 28। তাহলে আমরা এটা কত পাচ্ছি বলো, 4×5 কত, 4×5 20 কিগ্রা, কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম। এই যে 20 কিগ্রা পেলাম, এটা কি পেলাম, এটা পেলাম হচ্ছে দেখো তামা। ঠিক একই রকম ভাবে দস্তার পরিমাণটা আমরা বের করব, আমরা ঠিক একই রকম ভাবে লিখবো, অর্থাৎ যে 28 কিগ্রা পিতলে
দস্তার পরিমাণ, দস্তার পরিমাণ কত হবে বলো? ঠিক একই রকম ভাবে এখানটার মতোই লিখবো, 28 কিগ্রার কত অংশ? 7 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে দস্তা, তাই না? অর্থাৎ 2/7 অংশ। বুঝতে পেরেছো? আচ্ছা, কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম, এর মানে হচ্ছে গুণ, তাহলে 28 গুণ 2/7 করব। তো 7 আর 28 কাটাকুটি করলে 4 7 28, তাহলে কত হবে বলো? 4 দুগুণে 8 হচ্ছে 8 কিগ্রা। এই 8 কিগ্রা কি পেলাম বলো? দস্তা পেলাম। তাহলে এই যে প্রথম তামা আর দস্তার যে 5:2 অনুপাতে মিশিয়ে যে পিতলটা তৈরি করা হয়েছিল 28 কিগ্রা, সেই 28 কিগ্রার মধ্যে 20 কিগ্রা হচ্ছে তামা এবং 8 কিগ্রা হচ্ছে দস্তা। এইটুকু আমরা বুঝতে পারলাম। এইবারে বলছে যে এখানে কি করছে না, 4 কিলোগ্রাম তামা মেশাচ্ছে নতুন করে। এখানে দেখো আমি এই যে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, 4 কিলোগ্রাম তামা মেশাচ্ছে। তার ফলে যে নতুন পিতলটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে পিতল, নতুন যে পিতলটা তৈরি হচ্ছে সেই পিতলে তামা আর দস্তার অনুপাতটা কত হবে? এবারে 4 কিগ্রা মেশাই, তাহলে তামার পরিমাণটা কত ছিল বলো? তামার পরিমাণ ছিল 20, তার সঙ্গে 4 মেশালে কত হবে? 20 আর 4 24 হবে। তাহলে সেটাই আমি এখানটায় লিখছি যে 4 কেজি বা তামা মেশালে, দেখো লিখি এভাবে, 4 কিগ্রা বা কিলোগ্রাম তামা মেশালে তামার পরিমাণ হয়। তাহলে তামার পরিমাণ কত ছিল বলো? 20 কেজি ছিল। তাহলে হয় লিখবো, তাহলে 20 যোগ মেশাচ্ছে কত? মেশাচ্ছে 4, তাহলে 20 যোগ 4 ব্র্যাকেট দেব, বাইরে লিখবো কিগ্রা। ঠিক আছে, 20 আর 4 কত বলো? 24 কিগ্রা বা কিলোগ্রাম। তাহলে তামার নতুন পরিমাণ কত হলো? 24, অর্থাৎ 24 কিলোগ্রাম। আর দস্তার পরিমাণ তো একই আছে, দস্তা তো 8 কিলোগ্রাম বা 8 কেজি আছে। তাহলে নতুন অনুপাতটা কত হবে? নতুন অনুপাতটা কিভাবে লিখতে বলেছে দেখো, মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত হবে, অর্থাৎ আগে তামা পরে দস্তা। ঠিক আছে, তাহলে আমি লিখবো অতএব নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত, পরিমাণের অনুপাত হবে সমান। দেখো তামার পরিমাণ কত দাঁড়িয়েছে? 24, তাহলে আগে লিখবো 24, তারপরে দস্তা আছে, দস্তার পরিমাণ কত? 8 কেজি ছিল, 8 কেজিই আছে, তাহলে 8 লিখবো। ঠিক আছে, তাহলে 24:8। এবারে 24 প্রত্যেককে যদি আমরা 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে 3 8 24 আর 8 1 8। তাহলে আমরা কি জানি, অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে লিখতে হয়, অর্থাৎ ছোট করে লিখলাম সব থেকে ছোট, সেটা কত দাঁড়ালো? 3:1। তাহলে কি পেলাম? নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হচ্ছে কত? 3:1। অর্থাৎ এখানে যে তামা আর দস্তার অনুপাত আমাদের বের করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছিলাম, সেটা কত পেলাম? 3:1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 2 নম্বর দাগের অঙ্ক আমরা করে ফেললাম। এবার আমরা করব 3 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে দেখো, বিজন বাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে, হিসাব করে লিখি। দেখো এই যে 3 নম্বর দাগের অঙ্কটা, 3 নম্বর দাগের অঙ্কটা কিন্তু পুরো 1 নম্বর দাগের অঙ্কের মতো। এই 1 আর 3 কিন্তু একদম সেম অঙ্ক। যেভাবে 1 নম্বর দাগের অঙ্কটা করেছি ঠিক একই রকম ভাবে আমরা 3 নম্বর দাগেরটাও করব। দেখো এটা, এই যে 3 নম্বর দাগের অঙ্কটাকে যদি আমি একটা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করি, তাহলে এখানে একটা পাত্র আঁকলাম। দেখো এই পাত্রে ফিনাইল ও জল মিশিয়ে ফিনাইল গোলা জল তৈরি করা হয়েছে। ঠিক আছে, মিশ্রণটার নাম কি? ফিনাইল গোলা জল।
ফিনাইল গুলা জলে ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত কত না 2:23, অর্থাৎ ফিনাইল ধরো এইটুকু আছে, এটা হচ্ছে ফিনাইল আর পুরোটা হচ্ছে জল, এটা হচ্ছে জল। জল আমি এটা যদি জল লিখি আর এটা হচ্ছে ফিনাইল, এটা হচ্ছে ফিনাইল, তাহলে জলের পরিমাণ কত? জলের পরিমাণ হচ্ছে, জল দেখো পরে আছে, অর্থাৎ এটা হচ্ছে 23, এই ভাগটা হচ্ছে 23, আর ফিনাইলের ভাগ কত? ফিনাইল হচ্ছে 2, 2 ভাগ ফিনাইল, 23 ভাগ জল। বুঝতে পেরেছো? এই 60 লিটার ফিনাইল গুলা জল। এবারে এখান থেকে আর একটা নতুন মিশ্রণ বানানো হয়েছে। দেখো এখানে একটা পাত্র আঁকছি, সেই মিশ্রণটাতে কি বলছে, এই ফিনাইল গুলা জলে আর কত লিটার ফিনাইল মেশাচ্ছে। তাহলে এখানে মেশানো হচ্ছে কি? ফিনাইল। দেখো আমি কথাটা লিখলাম ফিনাইল, তাহলে এখানে আবার এই যে এই গোলা জল ছিল সেখানে ফিনাইল মেশানো হচ্ছে কতটা, তো আমরা জানি না, সেটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে কতটা ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হবে? ছিল হচ্ছে 2:23 ছিল, এখান থেকে হয়ে দাঁড়াবে যে অনুপাতটা হবে সেটা হবে কি 9:46 হবে। এই অনুপাতটা কি হবে? এই অনুপাতটা হবে 9:46, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা পরপর ধাপে ধাপে অঙ্কটা করব। প্রথমে পরের বিষয়টাকে ভাববো না, ছোট ছোট করে ভাববো, অর্থাৎ প্রথমে বিষয়টাকে ভাববো। সেখানে কি আছে না, সেখানে আছে 60 লিটার ফিনাইল গুলা জল, সেখানে ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত আছে 2:23। তাহলে সেখান থেকে আমরা 60 লিটারের মধ্যে কতটা ফিনাইল আছে এবং কতটা জল আছে খুব সহজেই বের করে নিতে পারবো। তো দেখো আমরা প্রথমেই লিখব যে ফিনাইল গোলা জলে 3 নম্বর দাগে, ফিনাইল গোলা জলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত, পরিমাণের অনুপাত। দেখো ফিনাইল গোলা জলে, এটা হচ্ছে মিশ্রণের নাম, ফিনাইল গোলা জলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত বলো? পরিমাণের অনুপাত হচ্ছে 2:23। দেখো আমি ছবিতেও দেখিয়েছি 2:23, তাহলে লিখছি 2:23, ঠিক আছে। অতএব আমরা এইভাবে লিখবো 2+23, অর্থাৎ 23 আর 2 আমরা যোগ করে পাচ্ছি 25। এই 25 লেখার মানে কি? এই 25 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে ফিনাইল এবং 25 ভাগের মধ্যে 23 ভাগ হচ্ছে জল, অর্থাৎ ফিনাইলের এই যে ফিনাইল গুলা জল, তার মধ্যে ফিনাইলের আনুপাতিক ভাগ আর কত? 2/25, অর্থাৎ 25 ভাগের মধ্যে 2 ভাগ, আর জলের আনুপাতিক ভাগ আর কত? 25 ভাগের মধ্যে 23 ভাগ। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বের করতে পারবো যে ফিনাইলের পরিমাণ কত। তাহলে আমরা লিখবো অতএব 60 লিটার, আমি ফিনাইল গোলা জলটাকে বারবার না লিখে মিশ্রণ কথাটা ব্যবহার করছি, 60 লিটার মিশ্রণে ফিনাইলের পরিমাণ, ঠিক আছে, এটা তো মিশ্রণ, ফিনাইল গুলা জল তো একটা মিশ্রণ, সেই জন্য মিশ্রণ কথাটা ব্যবহার করলাম। 60 লিটার ফিনাইল মিশ্রণে ফিনাইলের পরিমাণ সমান, দেখো মোট পরিমাণ কত? 60 লিটার, তাহলে 60 লিটার এর লিটার, এটা ল, আচ্ছা লিটারের 60 লিটারের ফিনাইলের পরিমাণ কত? দেখো 25 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 2/25 অংশ। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে 60 লিটার এর মানে হচ্ছে গুণ, তাহলে 60 গুণ 2/25, ঠিক আছে, তাহলে 5 দিয়ে কাটো, 5×5 = 25, 5 দিয়ে কাটো, 5×12 = 60, তাহলে কত হচ্ছে বলো তো? 12×2 = 24/5। আচ্ছা লিটার, তো তাহলে আমরা অংশ না লিখে সরাসরি লিটার কথাটা লিখে দিই, তাহলে 24/5 লিটার।
এটাকে ভাগ করলে যদি 24কে 5 দিয়ে ভাগ করি তাহলে দশমিক আসবে, তো দশমিকে নিয়ে গেলেও হবে, দশমিকে না নিয়ে গেলেও এইভাবেই কিন্তু রেখে দিয়ে অঙ্কটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরা লিখবো অতএব 60 লিটার মিশ্রণে জলের পরিমাণ ডট ডট দিয়ে চলে যাচ্ছি, কত বলো? 60 লিটারের কথাটা লিখবো আগে। 60 লিটারের কত অংশ? দেখো ফিনাইল জলের পরিমাণ কত? 25 ভাগের মধ্যে 23 ভাগ, তাহলে 23 ওপরে লিখবো, 25 নিচে লিখবো, এত অংশ। এটা কি? এটা হচ্ছে জল। তাহলে 23-এর 25 অর্থাৎ 25 ভাগের মধ্যে 23 ভাগ হচ্ছে কি? জল। লিটারের মানে হচ্ছে গুণ, লিটার এর, তাহলে 60 গুণ 23/25। আমরা যদি কাটাকুটি করি 5 5-এ 25, 5 12 60, আর তো যাবে না। তাহলে 12 আর 23 যদি আমরা গুণ করি কত হবে বলো দেখি? দেখো 23-এর সঙ্গে যদি আমরা 12 গুণ করি কত হচ্ছে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 0, 3 1-কে 3, 2 1-কে 2, যোগ করে দিলে কত হচ্ছে? 6, 4 আর 3-এ 7, আর 2 করতে 2, তাহলে কত হচ্ছে? 276। তাহলে উপরে থাকছে 276, নিচে থাকছে হচ্ছে 5, এত লিটার। ঠিক আছে, আমরা যদি ভাগ করে দিই 5 দিয়ে তাহলে কিন্তু দশমিক আসবে, দশমিকে গেলেও হবে, আগেও বলেছি, না গেলেও কিন্তু এই ভগ্নাংশের আকারে রেখে দিয়েও আমরা অঙ্কটা করে নিতে পারবো। তাহলে এইভাবেই রাখছি। এবারে দেখো, এবারে বলছে যে আমরা কতটা জলের পরিমাণ এবং কতটা ফিনাইলের পরিমাণ কিন্তু আমরা বের করে নিয়েছি। এবারে বলছে কি, এই নির্দিষ্ট পরিমাণ ফিনাইল আবার এই মিশ্রণে মেশানো হচ্ছে, মেশানোর ফলে কি হচ্ছে? ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হচ্ছে 9:46। 9:46 নতুন অনুপাত, কিন্তু কতটা ফিনাইল মেশানো হচ্ছে সেটা তো আমরা জানি না, সেটাকে আমরা কি ধরে নিয়েছি বলো? এক্স ধরে নিয়েছি। তাহলে সেই যে এক্স ধরে নিয়েছি সেটা তো আমাদের লিখে দিতে হবে, তাই না? তো আমরা লিখে দিই তাহলে যে ধরি এক্স লিটার ফিনাইল, এক্স লিটার ফিনাইল মেশাতে হবে। ঠিক আছে, অতএব শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে, ঠিক আছে, যা খুশি লেখা যাবে, অতএব শর্তানুযায়ী। এবারে দেখো ফিনাইলের পরিমাণ কতটা ছিল? দেখো ফিনাইলের পরিমাণ ছিল 24/5। তো ফিনাইলের পরিমাণ 24/5, আমি ফিনাইল মেশাচ্ছি কত? এক্স, তাহলে এভাবে লিখবো 24/5, তার সঙ্গে ফিনাইল মেশাচ্ছি এক্স। ঠিক আছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। অনুপাত, জলের পরিমাণ তো পরিবর্তন হচ্ছে না, জল তো একই আছে, তাহলে জলের পরিমাণ যেটা ছিল সেটাকে লিখলাম 276/5। দেখো জলের পরিমাণ ছিল এইটা 276/5, ফিনাইল ছিল 24/5, তার সঙ্গে এক্স লিটার নতুন করে মেশানো হচ্ছে। এই যে নতুন মেশানো হলো ফিনাইল এক্স লিটার, তার জন্য যে অনুপাতটা নতুন হলো সেই অনুপাতটা কি হচ্ছে? 9:46, তাই না? সেটাই তো এখানে বলে দিয়েছে, 9:46 হচ্ছে অনুপাতটা। তাহলে এই অনুপাতটা সমান আমরা কি লিখতে পারি? 9:46। বুঝতে পেরেছো কিনা দেখো আরেকবার বলি। দেখো ফিনাইল ছিল কত? 24/5। এই যে দেখো 60 লিটার জলে ফিনাইল ছিল 24/5, এবারে ফিনাইল মেশানো হচ্ছে কত? এক্স লিটার, তাহলে আমরা লিখবো কি? 24/5 যোগ এক্স, এটা ফিনাইলের পরিমাণ হলো নতুন মিশ্রণে। আর জল তো একই ছিল, জলের পরিমাণ কত বের করেছিলাম আমরা? এই যে জল ছিল 60 লিটারের মধ্যে 276/5 লিটার, তাহলে জলের পরিমাণটা আমরা একই রেখেছি, তাহলে এটা ফিনাইল, এটা জল, ফিনাইল ইস টু জল। তাহলে ফিনাইল ইস টু জলের নতুন অনুপাত কত এখানে বলে দিয়েছিল? নতুন অনুপাত এখানে বলে দিয়েছিল যে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46। এই দেখো আমি ছবিতেও দেখেছি 9:46, তাহলে সেটাই আমরা 9:46 অনুপাত আকারে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা এই যে শর্তানুযায়ী যে মানে সমীকরণটা তৈরি করলাম, এখান থেকে আমরা সমাধান করে এক্স এর মান সহজেই বের করতে পারবো। তাহলে আমরা বা অর লিখি 24/5 যোগ এক্স, আমরা তো অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি, এটাকে উপরে রাখলাম, আর নিচে কি করব বলো? 276/5, ওদিকে
9/46। ঠিক আছে, এবারে দেখো, এবারে এইটা আমরা ভগ্নাংশের যোগ করব, বা দেখো ওপরেরটা দেখো, 5 হচ্ছে লসাগু, এই 5 লসাগু মানে 5 1 5, 24 করতে 24। ভালো করে বোঝার চেষ্টা করো। এই প্লাস এই যোগ চিহ্ন এখানটায় দিয়ে দিলাম। এবারে এক্স এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাই তো? তাহলে 5 1 5, এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, মানে আমরা সরাসরি জানি যে যেটা লসাগু হয় তার সঙ্গে এই এক্স এর সরাসরি গুণ হয়ে যাবে। কেন? 5 1 5, 5 আর এক্স গুণ করলে হচ্ছে 5x। ভগ্নাংশের যোগ তো তোমরা জানো, জাস্ট এই উপরের টুকুর ভগ্নাংশের যোগ করে দিলাম। 5 লসাগু, উপরে 24, আর নিচে যেহেতু এক্স এর নিচে কিছু নেই, তাহলে 5 আর এক্স সরাসরি গুণ করলে কত হবে? 5x হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে উপরের টুকু ভগ্নাংশের যোগ করে এখানে লিখেছি, আর 276/5 যেমন ছিল রেখে দিয়েছি। ডান দিকে 9/46 যেমন ছিল রেখে দিয়েছি। বুঝতে পেরেছো? বা পরের লাইনে দেখো, এবারে এই উপরের বিষয়টাকে আগে লিখব, 24 যোগ 5x, তারপরে 5। এবার এই নিচের এইটা তো ভাগ, তাই না? এই ভাগটাকে যদি আমরা গুণ করি, তাহলে নিচের যে ভগ্নাংশ সেটা উল্টে যাবে, অর্থাৎ নিচে 5টা ছিল হরে, সেটা লব হয়ে যাবে, আর 276 ছিল ওপরে অর্থাৎ লবে, সেটা হর হয়ে যাবে। তাহলে 276। ঠিক আছে, উল্টে গেল ভগ্নাংশটা, যেহেতু এটা ভাগ ছিল। ডান দিকে যেমন 9/46 ছিল সেটাকে রেখে এগিয়ে গেলাম। দেখো এবারে এই যে 5 আর 5 ভাগের সম্পর্কে আছে, কেটে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো? 24 যোগ 5x, আর এখানে নিচে থাকছে কত? 276, আর এখানে 9/46। এইবারে আমরা কি করব? কোনাকুনি এরকম গুণ করব। ঠিক আছে, কোনাকুনি গুণ করলে 46-এর সঙ্গে এটা গুণ হবে, 76-এর সঙ্গে 9 গুণ হবে। তাহলে বা 46 সরাসরি গুণ করেই আমরা লিখতে পারতাম এখানে, তোমাদের বোঝার সুবিধার জন্য এভাবে আমি গুণ আকারে দেখিয়ে পরে গুণ করব পরের লাইনে। ঠিক আছে, তাহলে 5x, আর এদিকে 9 আর 276 যদি গুণ করি, 9 × 276 গুণ আকারে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো 46 আর 24 যদি আমরা গুণ করি কত হচ্ছে, এখানটায় আমরা ডান দিকে দেখে নেবো, 46-এর সঙ্গে 24 গুণ। দেখো 4 6 24, 24-এর 4, হাতে 2, 4 4 16, 17 18। পরের লাইনে চলে এসো, 6 দুগুণে 12, 12 2, হাতে থাকে 1, 4 দুগুণে 8, আর 1 9। যোগ করলে কত হচ্ছে? 4 করতে 4, 8 আর 2 10-এর 0, হাতে 1, 9 রেখে 10 আর 1 11। তাহলে 1104। তাহলে বা 46 আর 24 গুণ করে দেখতে পাচ্ছি আমি 1104 হচ্ছে। এই যোগ চিহ্নটা এখানে দিলাম। 46-এর সঙ্গে 5 গুণ করব, এখানে মুখোমুখি হয়ে যাবে। দেখো 5 6 30, 30-এর 0, হাতে থাকে 3, 4 5 20, আর 3 23। তাহলে 230x হচ্ছে। আর এদিকে 9 আর 276 মুখোমুখি আমরা পাশাপাশি গুণ করে দিতে পারবো। দেখো 6 9 54, 54-র 4, হাতে থাকে কত? 5। আচ্ছা 7 9 63, 63 আর 5 64, 65 66 67 68, 68-র 8, হাতে থাকে 6। এবার 9 দুগুণে 18 আর 6 কত? 18 আর 6 হচ্ছে 24। ঠিক আছে, তাহলে 2484 হচ্ছে। এবারে বা পরের লাইনে চলে এসো, এক্স এর মান যেহেতু বের করব, এটাকে আমরা বাঁদিকে রেখে দেবো। তাহলে 230x থাকলো, আর ডান দিকে ছিল 2484 ছিল, আর এই যে 1104 এর আগে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে, এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, যোগটা পাল্টে যাবে, মানে উল্টে যাবে, সেটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ লিখবো 1104। ঠিক আছে, বা এবারে ধরো 230x যেমন ছিল সেখানে রাখলাম, এটাকে বিয়োগ করে লিখবো। দেখো 4-এর কয় দাও? 4, 4 4 মিলে গেল 0, 0-র কয় দাও? 8, 8 করতে 8, 1-এর কয় দাও? 4, 3 দাও 4, 1-এর কয় দাও? 2, 1 দাও 2। তাহলে 1380 থাকছে। অতএব x সমান, দেখো x এর সঙ্গে 230 গুণের সম্পর্কে ছিল, তাহলে ওদিকে যদি যায় কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ মানে ওদিকে ছিল 1380, আর ভাগ অর্থাৎ 230টা কোথায় চলে যাবে বলো? 230টা চলে যাবে নিচে। দেখো নিচে চলে গেল। এবার আমি যদি কাটাকুটি করি, এই 0 এই 0 কেটে গেল। এবার 23 দিয়ে যদি আমি সরাসরি কাটি, 23 দিয়ে যদি কাটি, দেখো এই 3-এর সঙ্গে 3কে গুণ করো,
তিন দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। 18 মানে 18 8, এই দেখো 8 আছে লাস্টে, মানে 6 দিয়ে যাবে। 23 কে 6 দিয়ে গুণ করলে 138 হয়। কিভাবে আমরা মেলালাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই 3-এর সঙ্গে আমরা যদি 1 2 3 4 5 এইভাবে গুণ করতে থাকি এবং এই শেষের অঙ্কটা আছে 8, এই 8-এর সঙ্গে মেলাই, তাহলেই বুঝতে পারবো 6 বার যাবে। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম বলো? 6 পেলাম। এক্স সমান আমরা কি ধরে নিয়েছিলাম? এক্স সমান ধরেছিলাম এক্স লিটার ফিনাইল মেশাতে হবে। আমাদের এখানে জানতেই চেয়েছিল যে ওই ফিনাইল গুলা জলে কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে। তাহলে আমরা কি লিখবো উত্তরটা? অতএব আর কত লিটার? 6 লিটার ফিনাইল মেশাতে 6 লিটার ফিনাইল মেশাতে হবে। এটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর 3 নম্বর দাগেরটা। এবার দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে আগে দেখে নেওয়া যাক। বলছে আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথনির মশলা তৈরি করেছেন। বালি আর সিমেন্ট মিশিয়ে যে আমরা বাড়ি তৈরি করা হয় তাকে মশলা বলে, ঠিক আছে, গাঁথনির মশলা। কিন্তু গাঁথনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি। দেখো এই 4 নম্বর দাগের অঙ্কটাও কিন্তু 1 এবং 3 নম্বর দাগের অঙ্কের মতোই, বুঝতে পেরেছো? একই রকম ভাবে আমরা করব। তো দেখো প্রথমে বিষয়টাকে আমি একটু ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো কি বলছে না, এখানে যে মশলাটা তৈরি করা হয়েছে সেই মশলাটা কতটা রয়ে গেছে? 72 কেজি রয়ে গেছে, তাই না? তাহলে ধরো আমি এখানে একটা এরকম পাত্র দেখালাম যেখানে 72 কিগ্রা মশলা রয়েছে, সেটা আমি লিখলাম, ঠিক আছে। এবারে বলছে সেখানে কি আছে? বালি এবং সিমেন্ট দিয়ে মশলাটা তৈরি করা হয়েছে। বালি এবং সিমেন্টের যে অনুপাত সেটা কত? 7:1, অর্থাৎ বালি 7 ভাগ এবং সিমেন্ট হচ্ছে 1 ভাগ। তাহলে আমি যদি ধরো এইটা হচ্ছে বালি, এটা হচ্ছে বালি, এটা কত ভাগ? এটা হচ্ছে দেখো 7 ভাগ, তাহলে এটা 7 ভাগ। আর এইটা হচ্ছে ধরো এইভাবে দিলাম, এইটা হচ্ছে সিমেন্ট। সিমেন্ট কত ভাগ? সিমেন্ট দেখো 1 ভাগ, ঠিক আছে, অর্থাৎ 7:1। এটাকে আমি এইভাবে ছবির সাহায্যে দেখাচ্ছি। এবার এই যে 72 কেজি মশলা রয়েছে, তাহলে এই যে অনুপাত দেয়া রয়েছে, এই অনুপাতের মাধ্যমে আমরা 72 কেজির মধ্যে কতটা বালি কতটা সিমেন্ট বের করে নিতে পারবো। তারপরে বলছে ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত কি হবে? 6:1 হবে। তাহলে এখানে যদি আর একটা আমি পাত্রের ছবি আঁকি, সেখানে কি হয়েছে, কি অ্যাড করা হচ্ছে? বলছে আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে, তাহলে এখানে দিচ্ছে হচ্ছে সিমেন্ট, ঠিক আছে। সিমেন্ট কতটা দিচ্ছে জানি না, তো সেক্ষেত্রে আমরা এক্স ধরে নেব, বুঝতে পেরেছো? এবং সিমেন্ট মেশানোর পরে বালি আর সিমেন্টের নতুন অনুপাত হবে কত বলো? 6:1, যেটা নাকি 7:1, এটা গিয়ে দাঁড়াবে কত? 6:1। তাহলে পরের বিষয়টা আমরা পরে ভাববো, আগে আমরা এই 72 কেজির মধ্যে কতটা বালি কতটা সিমেন্ট বের করে নেব, ঠিক আছে। তাহলে চলো অঙ্কটা আমরা এইভাবে শুরু করি। তাহলে প্রথমেই আমরা লিখব যে মশলাতে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত, পরিমাণের অনুপাত কত বলেছে বলো? 7:1। তাহলে 7:1 করলাম। এবারে অতএব চিহ্ন একটা দেব, 7 + 1 অর্থাৎ 8 লিখবো। কেন লিখলাম? কারণ এই 8 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে দেখো বালি
এবং 8 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে এই 1 ভাগ হচ্ছে সিমেন্ট। বুঝতে পেরেছো? তাহলে বালির আনুপাতিক ভাগার হচ্ছে 7/8 এবং সিমেন্টের আনুপাতিক ভাগার হচ্ছে 1/8। এর আগের অঙ্কগুলোতেও আমরা একইভাবে বের করেছি, তাই তো? তাহলে আমরা লিখবো অতএব 72 কিগ্রা, মোট আমাদের মশলা কতটা বলো? 72 কিগ্রা। তাহলে 72 কিগ্রা মশলাতে বালির পরিমাণ কত বলো? সমান, দেখো 72 কিগ্রা মশলাতে বালির পরিমাণ, তাহলে 72 কিগ্রার কত অংশ? বালি তো, তাহলে বালির যে আমাদের আনুপাতিক ভাগার কত? 7/8, অর্থাৎ 8 ভাগের মধ্যে 7 ভাগ। তাহলে 72 কিগ্রার 7/8 অংশ। ঠিক আছে, তার মানে কত? কিগ্রা এর, অর্থাৎ কিগ্রার, তার মানে এর মানে হচ্ছে গুণ। তাহলে 72 গুণ কত লিখবো? 7/8। ঠিক আছে, তাহলে এবারে 8 আর এই যে 72, এটা কিসের সম্পর্কে আছে? ভাগের সম্পর্কে, কাটাকুটি করতে পারবো। তাহলে 8×9 72, তাই তো? 8×9 72, তার মানে কত পাচ্ছি আমি বলো? 7×9 কত? গুণ করলে 63 কিগ্রা। 63 কিগ্রা যেটা পেলাম, এটা কি পেলাম? বালি পেলাম। ঠিক একই রকম ভাবে আমরা সিমেন্টের পরিমাণটা বের করব। দেখো, লিখবো অতএব 72 কিগ্রা মশলাতে সিমেন্টের পরিমাণ সমান, ঠিক একই রকম ভাবে এখানে লিখবো এরকম করে। তাহলে 72 কিগ্রার কত অংশ বলো? 8 ভাগের মধ্যে 60 ভাগ ছিল কি? 7 ভাগ ছিল হচ্ছে বালি। তাহলে 8 ভাগের মধ্যে 1 ভাগ কত? সিমেন্ট। তাহলে 72 কিগ্রার 1/8 অংশ, এটা হচ্ছে সিমেন্টের পরিমাণ। তাহলে কিগ্রা এর অর্থাৎ গুণ, তাহলে 72 গুণ 1/8। কাটাকুটি করলে 8 আর 72 ভাগের সম্পর্কে আছে, আর কাটাকুটি করলে হচ্ছে 8×9 72। তাহলে কত পাচ্ছি দেখো? 9×1 9 কিগ্রা। ঠিক আছে, তাহলে এই যে 9 কিগ্রা, এটা পেলাম কি? এটা পেলাম সিমেন্ট পেলাম 9 কিগ্রা, আর বালি পেলাম কত? বালি পেলাম 63 কিগ্রা। এইবারে আমরা সেকেন্ড অপশানে যাব, সেকেন্ড যে বিষয়টা ঘটেছে সেটাই যাব। এবারে বলছে সিমেন্ট কিছুটা মেশানো হয়েছে, এই যে বিষয়টা আছে এর মধ্যে কিছুটা সিমেন্ট মেশানো হয়েছে। সিমেন্টটা তো আমরা জানি না, সেটা বের করতে হবে। সেটাকে আমরা কি ধরে নিচ্ছি? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, কোনো একটা চলরাশি ধরলেই হবে। তো আমরা এক্ষেত্রে এক্স ধরেছি, এক্স ধরে নিয়ে আমরা কিন্তু এগোবো। এখানে বলছে ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত কত হচ্ছে? 6:1। তাহলে কিছুটা সিমেন্ট এখানে মেশানো হচ্ছে, মেশানোর ফলে নতুন যে বালি এবং সিমেন্টের অনুপাত হয়ে যাচ্ছে সেটা 7:1 থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে 6:1। বুঝতে পেরেছো? বালি একই থাকছে, সিমেন্টটাকে শুধুমাত্র মেশাচ্ছে। তাহলে আমরা যেহেতু এক্স ধরে নিচ্ছি বিষয়টা, এতটা সিমেন্ট মেশাচ্ছে, তাহলে সেটাকে আমাদের লিখে নিতে হবে। তাহলে কি লিখবো বলো? লিখবো ধরি এক্স কিগ্রা সিমেন্ট মেশাতে হবে। ঠিক আছে, অতএব শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী আমরা কি লিখতে পারি? দেখো, বালি এবং সিমেন্টের অনুপাত ছিল 7:1। তাহলে বালি ও সিমেন্ট, বালির পরিমাণ তো একই থাকছে, বালির পরিমাণ কত? 63 থাকছে, 63 কিগ্রা। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি 63 এবার সিমেন্ট কত ছিল? 9। তাহলে 9 এর সঙ্গে আবার মেশাচ্ছি কতটা? মেশাচ্ছি হচ্ছে এক্স। তাহলে 9 + x, এটা মেশাচ্ছি। এটা কি হলো? সিমেন্টের পরিমাণ। তাহলে বালি অনুপাত সিমেন্ট, এই যে নতুন অনুপাত তৈরি হবে সেটা কার সঙ্গে সমান হবে? সেটা হবে দেখো 6:1 হবে। ঠিক আছে, 6:1। তাহলে আমরা এখানে লিখবো সমান চিহ্ন দিয়ে
6:1। এটা হচ্ছে শর্ত। বুঝতে পেরেছো? এই যে সম্পর্ক একটা আমরা তৈরি করতে পারলাম শর্তানুযায়ী। এবার আমরা এই বিষয়টাকে সমাধান করে এক্স এর মানটা বের করব। তো দেখো এখানটায় বা অর লিখতে পারি, অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, অর্থাৎ ওপরে 63, নিচে 9 প্লাস এক্স, এদিকে 6 ওপরে নিচে 1। বোঝা গেল? এবারে আমরা কি করব, কোনাকুনি গুণ করব। এভাবে কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে দেখো এক্স এর মান যেহেতু বের করব, তাহলে 6 এর সঙ্গে এটা গুণ করে বাঁদিকে রাখি, 6 এর সঙ্গে 9 প্লাস এক্স গুণ করে বাঁদিকে রাখবো, আর 63 সঙ্গে 1 গুণ করলে তো 63 হয়, সরাসরি আমরা লিখে দিলাম। ঠিক আছে? এবারে দেখো বা 6 এর সঙ্গে 9 গুণ করলে 6 9 54, এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। 6 এর সঙ্গে এক্স গুণ করলে 6x সমান এদিকে ছিল কি 63 ছিল। বা পরের লাইনে চলে এসো, দেখো 6x, এখানে আমরা x এর মান বের করার জন্য 6x টাকে বাঁদিকে রেখে দেবো, এই 54টাকে ডান দিকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? 54টাকে ডান দিকে পাঠানোর জন্য দেখো আমরা জানি সমান চিহ্নের বাঁদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁদিক যেদিকেই আসুক না কেন, যেদিকেই স্থান পরিবর্তন করুক না কেন, যে চিহ্নটা থাকে সেটা উল্টে যায়। অর্থাৎ এই 54 আগে কিছু নেই মানে প্লাস আছে, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখবো 6x সমান, ওদিকে ছিল 63, এখানে প্লাস চিহ্নটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -54 হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো পরের লাইনে, তাহলে 6x রাখলাম, সমান চিহ্ন দিয়ে বিয়োগটা আগে করে নিই। তাহলে দেখো 63 থেকে 54 বাদ দিলে কত হচ্ছে, 4 এর কয় দাও 13, তাই না? 4 এর কয় দাও 13, 9 দাও 13, হাতে থাকে 1, যেহেতু 3কে 13 ধরেছি তার মানে হাতে 1 থাকছে, 5 আর 1 6, 6 6 মিলে গেল, তাহলে 9 পেলাম। ঠিক আছে? অতএব এক্স সমান, দেখো এক্স এর সঙ্গে 6 কিসের সম্পর্কে আছে, গুণের সম্পর্কে আছে। তাহলে এক্স কে 6 কে যদি আমি ওদিকে পাঠিয়ে দিই, তাহলে গুণটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ওদিকে ছিল কত বলো, 9 ছিল, আর 6 যদি ভাগ হয়ে যায় তাহলে 6টা চলে যাবে 9 এর নিচে, তাই তো? এবারে আমরা যদি কাটাকুটি করি, ভাগের সম্পর্কে আছে বলে আমরা তো কাটাকুটি করতে পারবো। 3 দিয়ে কাটো, 3 3 9, 3 2 6, তাহলে কত পাচ্ছি, 3/2। এবার এটা তো অপ্রকৃত ভগ্নাংশ, উপরে যেহেতু লব বড় আছে আমরা ভাগ করে দেব। তাহলে ভাগ করে দিলে কত হচ্ছে, দেখো 2 1 কে 2, বিয়োগ করো, বিয়োগ করলে 2 এর কয় দাও 3, 1 দাও 3। এবারে আমরা এখানটা দশমিক নিলাম, যেহেতু আর যাচ্ছে না দশমিক নিয়ে, তার জন্য একটা শূন্য নিয়ে নিতে পারি এখানটায়। তাহলে দেখো 5 দুগুণে 10 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 10 হয়ে গেল, তাহলে ভাগশেষ আর নেই। তাহলে আমরা কত পেলাম, 1.5। তাহলে এক্স এর মান আমরা এখানটায় পেলাম 1.5। এবারে এক্স এর মান আমরা তো পেলাম 1.5, এক্স সমান কি ধরেছিলাম, দেখো এক্স কিগ্রা সিমেন্ট মেশাতে হবে। এখানে জানতেও চেয়েছিল 4 নম্বর দাগের, দেখো তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন, আমরা উত্তরটা এইভাবে লিখবো, যেভাবে বলা আছে সেভাবেই। অতএব তিনি 1.5 কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন। ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে 4টে অঙ্ক কিন্তু আমি পরপর করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু আমি 5 নম্বর থেকে সব পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।